মুখ্যমন্ত্রীর পদত্যাগের কি সম্পর্ক রয়েছে, আজকে বিস্তারিতভাবে সেই অনুষ্ঠানটা নিয়ে আমরা আলোচনা করছি। অমলেন্দু বাবু, আপনার কাছে একটু জানবো। শুভ সন্ধ্যা দীপঙ্কর দা, সমস্ত আমাদের 24 আওয়ার্স টিভির সমস্ত যারা দর্শক এখন আমাদের সাথে। এবং তার সাথে সাথে এটাও আপনাকে জানতে চাইবো যে মমতার ফোঁস, মানে যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবং সেটা নিয়ে যে আজকে বিজেপি বা অন্য যে কোনো দলের মধ্যে যে আজকে বিতর্কিত মন্তব্য শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্লিয়ারিফিকেশন দিয়েছে। তো এখানে কি এই ফোঁস কথাতে কি বিজেপি অক্সিজেন পেল, কি বলবেন? দুটো প্রশ্ন আপনার কাছে রাখলাম। দেখুন, আপনার প্রথম প্রশ্ন, তার মধ্যেই সবকিছু উত্তর লুকিয়ে আছে। আজকে যে দুঃখজনক ঘটনা আরজি করে ঘটেছে গত 9 তারিখে, ওই দুঃখজনক ঘটনা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এর আগে বা অনেক মা বোনেদের সাথে এইরকম ঘটনা ঘটে, এটা বাস্তব। মানে পাশবিক মানুষ সমাজে, আমাদের এই সমাজের মধ্যে পাশবিক মানুষরাও আছে। তার জন্য সমাজে আইন আছে, আইনের ব্যবস্থা আছে এবং সমাজে আইনের মাধ্যমে তাদের শাস্তিও হয়। তো শাস্তিটা কখন হয়? যখন প্রপারলি ইনভেস্টিগেশন হয় এবং যারা দোষ করেছে তাদেরকে চেপে দেওয়ার বা দোষীদেরকে আড়াল করার জন্য রাষ্ট্র কাজ না করে। আজকে এই আরজি করের ঘটনার থেকে আজকে সমাজ উত্তাল কেন? বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, ইভিন আপনারা দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আজকে আন্দোলনে নেমেছেন রাস্তায়। তার মধ্যে অনেক স্কুল চিলড্রেনরা বা স্কুলের বাচ্চা মেয়েরা যারা হয়তো এখনো মানে মাইনর আছে, সেই রকম বাচ্চা মেয়েরাও আজকে আন্দোলন করতে বাধ্য হয়েছে। কেন না? এটা প্রত্যেকে, সমাজের প্রত্যেকটি মানুষকে যারা কম বেশি বুঝতে শিখেছে, তাদের প্রত্যেককে এই ঘটনাটা নাড়া দিয়ে গেছে। তার কারণ না, কর্মস্থলে একজন সমাজের, যাকে বলা হয় কি বলবো, সমাজের সেবা করার ব্রত নিয়ে যে পেশা, আমরা প্রত্যেকে যাকে ভগবানের পেশা হিসাবে দেখি, তো সেই রকম পেশার সাথে যুক্ত একজন মানুষকে বা একজন মাতৃশক্তিকে আজকে ধর্ষিত হতে হয়েছে তার কর্মস্থলে ডিউটিরত অবস্থায়। এবং আজকে রাষ্ট্র, সব থেকে বড় কথা, রাষ্ট্র শক্তি যে ঘটনাটাকে আড়াল করার চেষ্টা প্রথম দিন থেকে করে গেছে, আজকে মানুষের ক্ষোভ সেইটার বিরুদ্ধে। আজকে একটা ঘটনা ঘটেছে, সেটার বিরুদ্ধে মানুষের ক্ষোভ যা আছে, তার থেকে বড় কথা হচ্ছে আজকে রাষ্ট্র শক্তি এই যে একটা ঘটনাকে আড়াল করার জন্য সচেষ্ট হয়েছে। যখন এই ছবিটা আমাদের বা মিডিয়ার কাছে বা সমাজ মাধ্যমে এসেছে যে আরজি করা একজন ডাক্তারের হত্যা হয়েছে বা খুন হয়েছে এবং তাকে হয়তো ধর্ষণও করা হতে পারে, কেননা ছবিটা থেকে মিডিয়াতে প্রথমে সেইভাবেই আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে। আজকে আপনারা ভাবুন, মিথ্যার আশ্রয় নিয়ে পুলিশ প্রশাসন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী প্রত্যেকটি স্টেপে মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে গেছেন ঘটনার পরের দিন থেকে। আজকে আপনারা জানেন এর আগে এরকম অনেক কেস আছে যেখানে সন্দেহজনক কিছু মৃত্যু হয়, তখন সেই জায়গাটায় ডেড বডিকে প্রিজার্ভ করে রাখা হয় দুবার, যাতে পুনরায় যদি ময়না তদন্তের বা প্রয়োজন পড়ে কোনো কারণে, তাহলে সেটা যাতে করা যায়। আজকে রাষ্ট্র শক্তি এখানে কি করেছে, সেই কাজটাই প্রথম বাধা দিয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে এটাকে প্রথম কন্ডেম করব। আমাদের সজলদা কাউন্সিলর কলকাতার এবং আমাদের এমএলএ অগ্নিমিত্রাদি প্রথম গিয়ে ওই ডেড বডি যাতে না নিয়ে যাওয়া হয়, ডেড বডি যাতে রাখা হয়, তার জন্য পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছিল, আপনারা জানেন। ফার্স্ট আমাদের বিজেপির এমএলএ গিয়ে এবং কাউন্সিলর গিয়ে অপোজ করেছিলেন। তারপরে আপনারা প্রত্যেকটি ঘটনায় দেখুন, শ্মশানের যে আজকে ডেথ সার্টিফিকেটও এসছে সমাজ মাধ্যমে বা আপনাদের নিউজের কাছে, সেখানেও দেখেছেন ডেথ সার্টিফিকেটে যে ডেট লেখা আছে, টাইম লেখা আছে, সেই টাইম আর ডাক্তাররা পোস্টমর্টমের যে টাইম দিয়েছেন মৃত্যুর, দুটোর মধ্যে ভ্যারি করছে। তার মানে ডেথ সার্টিফিকেটটা ওই ইচ্ছা করে বা শ্মশানের যে রিপোর্টটা ইচ্ছা করে ভুল তৈরি করা হয়েছে, যাতে পরবর্তীকালে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা যায়। সেখানে যেখানে মারা গেছিলেন
আজকে পুলিশের তরফ থেকে বারবার সেখানে মানুষকে আশ্বস্ত করা হচ্ছে না আমাদের কর্ডন দিয়ে ঘেরা হয়েছিল, কিন্তু মা বলছেন বা তার পরিবারের লোকেরা বলছে কি না কোনো কর্ডন দিয়ে ঘেরা ছিল না। তাহলে একটা রাস্তাঘাটেও যখন খুন হয়ে যায়, রাস্তায়ও যখন কোনো ডেড বডি খুঁজে পাওয়া যায়, তাকেও পুলিশ আমরা দেখেছি সাধারণ চোখে পুলিশ গিয়ে সেখানে কর্ডন দিয়ে ঘিরে দেয়, কাউকে যেতে আসতে দেয় না। বা সাধারণ মানুষরাও এখন মিডিয়ার দৌলতে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে এতটাই সচেতন, সাধারণ মানুষরাও রাস্তায় কোনো ডেড বডি দেখলে সেখানে যান না পুলিশ না আসা অব্দি। আজকে অথচ ওখানে শিক্ষিত লোকেরা, কেমন শিক্ষিত না আইনের শিক্ষিত উকিল মানুষ যারা ওই সন্দীপ ঘোষকে আইনি সহায়তা দেন, তিনি সেখানে ঘোরাঘুরি করেছেন। আজকে ফরেন্সিক এক্সপার্ট, কোন ফরেন্সিক এক্সপার্ট যেখানে সেখানকার জুনিয়র ডাক্তারই ডিসক্লোজ করেছেন বর্ধমান মেডিকেল কলেজে উনি দায়িত্বপ্রাপ্ত। তাহলে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ফরেন্সিক এক্সপার্ট চলে এলেন আরজি করে ঘটনা ঘটার পরে, অথচ তার বাবা মা যেতে পারছে না, সেখানে গিয়ে ঘোরাঘুরি করছে। তাহলে ফরেন্সিক এক্সপার্ট ঘোরাঘুরি করছে, উকিল ঘোরাঘুরি করছে মৃতদেহকে বাবা মাকে দেখানোর আগে। এই যে জিনিসগুলো হয়েছে তার মানে এখানে স্টেট স্পন্সর, রাজ্য বুঝতে পেরেছে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে এটা তারা খুন করেছেন। কেন? তাদের স্বার্থে কেউ না, ওই ডাক্তার দিদি তাদের স্বার্থে হয়তো কোনো আঘাত পড়বে এরকম কিছু তথ্য তার কাছে এসেছিল, বা ওই তথ্য তিনি হয়তো কোথাও দিয়ে দিতে পারতেন। তাকে শুধু নির্যাতন করার জন্য, যে একটা পাশবিক বৃত্তির জন্য যে হয় ধর্ষণ, যেটা সাধারণত আমরা দেখি কি কোনো একজন পাশবিক বৃত্তির একজন বা কয়েকজন মানুষ ওই পাশবিক মানে প্রবৃত্তিকে কমপ্লিট করার জন্য হয়তো কাজটা করেছে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি। সবাই একটা বাচ্চাও খালি চোখে সেটা বুঝতে পারছে এটা স্টেট স্পন্সর ধর্ষণ হয়েছে। রাজ্য সরকার স্পন্সর করেছে এই ধর্ষণটা যাতে করা যায়, রাজ্য সরকার স্পন্সর করেছে এই খুনটা যাতে করা যায়। এটা সমাজকে খুন করা হয়েছে, সমাজকে ধর্ষণ করা হয়েছে। আমাদের আরজি করের ডাক্তার দিদিকে ধর্ষণ করা হয়নি, আমাদের আরজি করের ডাক্তার দিদিকে মার্ডার করা হয়নি, সমাজের সামাজিক পরিবেশকে, সামাজিক সুস্থতাকে মার্ডার করা হয়েছে, সমাজকে ধর্ষণ করা হয়েছে। কারা করেছে? বর্তমান রাজ্য সরকারের তত্ত্বাবধানে, স্বাস্থ্যমন্ত্রীর তত্ত্বাবধানে থাকা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত উচ্চ পদাসীন লোকেরা মদতে এই কাজ করেছে, যার জন্য সিবিআই কাছে আজকে 15 দিন ধরে জেরার সম্মুখীন হতে হচ্ছে। সিবিআই তার খালি 15 দিন ধরে জেরা করছে না, এভিডেন্স গুলোকে এমন ভাবে মিটিয়ে ফেলা হয়েছে ফরেন্সিক এক্সপার্টের সহায়তা নিয়ে, আইনজ্ঞের সহায়তা নিয়ে, এবং পরবর্তীকালে আপনারা জানেন সেটা এখনো বিচারাধীন। নিজেরা হয়তো নিজেদের লোককে পাঠিয়ে যে পরিবেশটা যেখানে তারা দেখিয়েও ছিলেন যে হয়তো এখানে যেখানে দেখানো হয়েছিল হয়তো সেখানে নাও হতে পারে, যে ফ্লোরটা আরজি করে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেই ফ্লোরে হয়তো ঘটনা ঘটে থাকতে পারে। তারা কেননা আজকে যে ঘটনা বলি আপনাদের মাধ্যমে বা নিউজের মাধ্যমে আসছে, বা আমরা সাধারণ মানুষরা যেগুলো জানতে পারছি, বা ওই যে মৃতার মা যেভাবে বয়ান দিয়েছেন, তাদেরও সন্দেহ হচ্ছে কি চাদর পাল্টানো থেকে শুরু করে ঘরও পাল্টে ফেলা হতে পারে, বা ফ্লোর যেটা থার্ড ফ্লোর বলা হচ্ছে সত্যিকারে যেটা সেকেন্ড ফ্লোরে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেখানে যে হয়নি ঘটনা তার কোনো প্রমাণ নেই। তার জন্য আজকে কি করা হয়েছে, এটা রাজ্য বা রাষ্ট্র শক্তি, স্টেট স্পন্সর মার্ডার অ্যান্ড স্টেট স্পন্সর রেপ, তার জন্য সমাজের মানুষ তার জন্যই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। এই মুখ্যমন্ত্রীর আগে ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী জেলে আছে, এই মুখ্যমন্ত্রীর খাদ্যমন্ত্রী জেলে আছে, এবারে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যের যে বিভিন্ন স্তর আপনারা জানেন বিভিন্নভাবে স্বাস্থ্যক্ষেত্রে গাফিলাতি চলছে বিগত অনেক দিন ধরে, কিন্তু এটা একেবারে সামনে চলে এসেছে এবং এখানে তিনিও জেরার সম্মুখীন হতে পারেন এটা হয়তো তার নিজের মনে হয়েছে। তার জন্য উচ্চ লেভেল থেকে এইভাবে তদবির হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও মৃতার মাকে সেই দিনই যেদিন খুন হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেই দিনই তিনিও ফোন করেছেন। তাহলে মুখ্যমন্ত্রীকে এর আগে পশ্চিমবঙ্গে যতগুলি ধর্ষণ হয়েছিল কামদুনি থেকে শুরু করে আমাদের হাঁসখালি থেকে শুরু করে সমস্ত জায়গায় কি মুখ্যমন্ত্রী যেদিন ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই দিন সেই মৃতার মাকে বা মৃতার পরিবারকে ফোন করে তার খবরাখবর নিয়েছিলেন? নেননি। কিন্তু এখানে কেন নিয়েছেন? নিঃসন্দেহে তার কোথাও কোনো স্বার্থ সিদ্ধি করার চেষ্টা ছিল বা প্রচেষ্টা ছিল। তো মুখ্যমন্ত্রীর এই তদবির এবং সরকারি ভাবে সমস্ত কিছুকে ঘেঁটে ফেলার একটা চেষ্টা সমাজকে আলোড়িত করেছে
তার জন্য সমাজের প্রতিটা মানুষ চাইছে এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা বিজেপি কেবলমাত্র বলছে, বা বিজেপির লোকেরা যারা আমরা বিজেপির কার্যকর্তা, আমি কি সমাজের বাইরে? আমিও সেই সমাজ থেকে এসে আজকে বিজেপির কার্যকর্তা। তো সমাজের মানুষের আওয়াজটা আমরা বিজেপির লোকেরা যখন তুলছে, তখন আপনারা এটা বিজেপির কথা বলছেন। এটা বিজেপির কথা নয়, আজকে সমাজের প্রত্যেকটি মানুষের কথা, এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই জন্যই সবাই চাইছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী প্রত্যেকটি দিক থেকে ফেলিওর। যে মুখ্যমন্ত্রী দুজন ক্যাবিনেট মিনিস্টার জেল খাটছে, তো সেই মুখ্যমন্ত্রী কি মানে নিজের মানে একটা কমন মানে যদি দায়বদ্ধতা থেকে থাকতো, তাহলে তার তো দায়িত্ব নেওয়া উচিত ছিল। তাহলে কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে আপনারা কি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? আমরা কেন শুভেন্দু বাবুকে দেখবো বা অন্য কাউকে দেখবো? আমরা নাম আগের থেকে এগিয়ে দেবো। ভারতীয় জনতা পার্টি যেখানে ভোটের মাধ্যমেও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার তৈরি করেছে, বিগত দিনে ভোটে তো আপনারা হেরে গেছেন। হ্যাঁ, না বিধানসভায় এখানে হেরেছি, মধ্যপ্রদেশে জিতেছি, রাজস্থানে জিতেছি, উত্তরপ্রদেশে জিতেছি, অনেক জায়গায় জিতেছি। সেখানেও আপনারা জানেন, আমরা আগে থেকে মুখ্যমন্ত্রীর নাম কখনো বলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরানোর পর তো একটা দায়িত্ব কাউকে নিতে হবে। আপনারা তো বাংলাদেশ করতে চাইছেন না এটা। সেটা দলের পার্লামেন্টারি ভোট আছে। আমাদের বিজেপির যদি যারা এমএলএ আছেন তাদের সাথে বিধানসভার বাদবাকি এমএলএরা, সংখ্যাগরিষ্ঠ এমএলএ যদি মনে করেন কোন একজন সদস্যকে তাদের বিধানসভার ভেতরে কোন ৭৭টা এমএলএ আপনাদের ছিল, সেখান থেকে কমে গেছে, অনাস্থা আনতেই পারেন। আজকে এই অব্যবস্থায় আমাদের ৭৭ জন এমএলএ আবার যদি ভোটাভুটি হয়, তাহলে ওই দিকের এমএলএ সংখ্যা নিশ্চয়ই আপনারা ভাঙিয়ে আপনাদের নিকে নিয়ে আসবেন। তারপরে না, যেটা সাংবিধানিক নিয়ম আমি সেটা বলছি, কি হবে তা বলার এখতিয়ার আমার নেই। কেননা আমি পার্টির ওই স্তরের পার্টির কথা বলার, ওই স্তরের কথা বলার দায়িত্ব বা কার্যকর্তা আমি নই। পার্টির ওই স্তরের যারা নেতৃত্ব আছেন তারা নিঃসন্দেহে কথাটা বলবেন। যেটা সাংবিধানিক নিয়ম আমি বলছি যে এমএলএরা যাকে পরিষদীয় নেতা মানেন তিনিই তো মুখ্যমন্ত্রী হন। এবার মমতা ব্যানার্জির দল থেকে জিতে আসা অনেক এমএলএও আছেন আজকে তার এই কাণ্ডকলাপের জন্য তাদের উপর ক্ষুব্ধ। সেটা আপনারা জানেন। তাদের অনেক এমপি আজকে ওপেনলি অপোজ করেছেন। সুখেন্দু শেখর রায় নিজে রাজ্যসভার তাদের নেতা ছিলেন, শুধু এমপি নয় তাদের পরিষদীয় নেতা ছিলেন, তিনিও অপোজ করেছেন। তো তাদের নির্বাচিত সাংসদরা, তাদের নির্বাচিত অনেক এমএলএরা যাদের বিবেকে দংশন হচ্ছে, তারাও মুখ্যমন্ত্রীর এই কার্যকলাপকে অপোজ করছেন। তো এইভাবে যদি বিধানসভার তাদের দলের প্রতীকে, তৃণমূলের প্রতীকে জিতে আসা বিধায়করা যদি তাকে পরিষদীয় নেতা না মানেন মমতা ব্যানার্জিকে, তাহলে তো একেবারে পরিষ্কার হয়ে যায় যে তার পদে থাকার কোনো যোগ্যতাই নেই। এটাই হয়তো ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি হয়তো তার ইন্টারনাল রিপোর্ট থেকে জানতে পারছেন যে তার তৃণমূলের প্রতীকে জিতে আসা অনেক এমএলএরা হয়তো তাকে আর নেতা মানতে চাইছেন না। এটা হয়তো তিনি আঁচ করতে পারছেন বা আন্দাজ করতে পারছেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গে সবাই তো আমরা জানি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেন যে তিনি অনেক কিছু আগে থেকে আন্দাজ করতে পারেন। তো আজকে মুখ্যমন্ত্রী যে ধর্ষিতার ফাঁসি চাইছেন, মুখ্যমন্ত্রী যে নির্যাতিতার ফাঁসি চাইছেন, মুখ্যমন্ত্রী যে বলছেন যে এবারে তৃণমূলের কার্যকর্তারা রাস্তাঘাটে ফোঁস করবে, এই যে সব কথাগুলো তিনি বলছেন, নিঃসন্দেহে ইনসিকিউরিটি ফিল করলে, মানুষ যখন ইনসিকিউরিটি ফিল করে তখন মানুষ এইসব কথা বলে। এটা প্রত্যেক বিচার বিবেচনা যোগ্য মানুষ বুঝতে পারছেন। জয়দেব দাও বুঝতে পারছেন, আমাদের প্যানেলে মহারাজ আছেন বুঝতে পারছেন, দীপঙ্কর দা আপনিও বুঝতে পারছেন, সুস্থ স্বাভাবিক প্রত্যেক মানুষ বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী যেসব কথাগুলো বলছেন তিনি নিজে ইনসিকিউরিটি ফিল করছেন বলে আজকে এইসব কথা হয় বলছেন, বা তার মুখ থেকে বেরিয়ে আসছে যে নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই, বা ফোঁস করব আমরা, এসব কথা, বা আমি আগুন লাগিয়ে দেবো উত্তরপ্রদেশে, আমি আগুন লাগিয়ে দেবো আসামে, আমি আগুন লাগিয়ে দেবো উড়িষ্যায়। এইসব কথা একজন উচ্চ পদাসীন মানুষ কখন বলেন? একজন মুখ্যমন্ত্রী পদের মর্যাদা রাখা কোন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এর আগে বলেছেন কি যে পার্শ্ববর্তী রাজ্যে আগুন লাগিয়ে দেবেন? আজ পর্যন্ত আপনাদের কাছে রেকর্ডে থাকলে আপনারা জানাতে পারবেন না। আমার রাজনৈতিক জীবনে আমি অন্য কোনো মুখ্যমন্ত্রীকে বলতে শুনিনি পার্শ্ববর্তী রাজ্যে আমিও আগুন লাগিয়ে দেবো। এসব স্টেটমেন্ট একজন মুখ্যমন্ত্রী কখন দিচ্ছেন? 100% তিনি ইনসিকিউরিটি ফিল করছেন, এবং তিনি বিজেপির থেকে বেশি এখন তার দলের যারা এমএলএ আছেন তাকে হয়তো পরিষদীয় নেতা মানতে আর চাইছেন না। সেটা আঁচ করছেন বলে আজকে তার পদ যাওয়ার ভয় আছে, বা মুখ্যমন্ত্রী তিনি আর থাকতে পারবেন না হয়তো নিজে ফিল করেছেন। তার জন্য তিনি পদত্যাগকে করতে চাইছেন না, জোর করে পদ আঁকড়ে বসে থাকতে চাইছেন।
ধন্যবাদ এই জন্য আপনাকে। পুলিশ প্রশাসনকে